আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের চ্যানেল, অতি পছন্দের পরিবার, ভৌতিক কথা। আজকে আবার অনেক দিন পর তোমরা একসঙ্গে 4টে ঘটনা শুনবে, আর এই 4টে ঘটনাই দারুণ। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো আমি জানি। এবার আমরা শুরু করে দিচ্ছি প্রথম ঘটনা। দাদা নমস্কার। অমিতদা, আজকে আমি তোমাকে এমন একটা ঘটনা লিখতে বসেছি যে ঘটনাটা আমার খুব ভেতর থেকে প্রিয় বলতে পারো। আর এই ঘটনাটা হওয়ার আগে আমি বুঝতে পারিনি যে ওই দাদুর বাড়ি ঘুরতে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে অস্বাভাবিক অভিজ্ঞতা হয়ে থাকবে। দাদুর বাড়িতে যাওয়া তো ছোটবেলা থেকেই আমার খুব প্রিয় ছিল। গ্রামের সেই পুরনো বাড়িটা, সামনে বড় উঠোন, পেছনে বাঁশঝাড়, আর একটু দূরে একটা প্রায় পরিত্যক্ত পুকুর, সবকিছুই আমার কাছে আলাদা একটা টান তৈরি করত। কিন্তু সেই বছরটা অন্যরকম ছিল, কারণ আমার বড় দাদা তো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। আর সেই উপলক্ষেই আমরা সবাই একসাথে কয়েকদিনের জন্য দাদুর বাড়িতে যাচ্ছিলাম। ট্রেন থেকে নামার পরই এমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন চারপাশটা আগের মতোই আছে, কিন্তু কোথাও একটা ফাঁক আছে যা ঠিক চোখে পড়ে না, কিন্তু মনটা বারবার খচখচ করে ওঠে। বাড়িতে পৌঁছে দেখি অনেক লোকজন, আত্মীয় স্বজন সবাই এসেছে। হাসি ঠাট্টা, রান্নার গন্ধ, বিয়ের প্রস্তুতি সবই চলছে। কিন্তু এই সব কিছুর মাঝেও আমি খেয়াল করলাম দাদু কেমন যেন চুপচাপ। তিনি সাধারণত খুব গল্প করেন, কিন্তু এবার যেন কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছেন। রাতে খাওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি শুধু বললেন, সব ঠিক আছে, শুধু রাত বেশি হলে বাইরে যাস না। কথাটা শুনে তখন বিশেষ কিছু মনে হয়নি, কিন্তু সেই রাতেই প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটল। আমি ঘুমোতে যাচ্ছিলাম, হঠাৎ শুনতে পেলাম উঠোনের দিক থেকে কারোর পায়ের আওয়াজ, ধীরে ধীরে হাঁটার মতো। প্রথমে ভাবলাম হয়তো কেউ টয়লেটে যাচ্ছে, কিন্তু আওয়াজটা বারবার একই জায়গায় ঘুরে আসছিল। কৌতূহলবশত জানালার দিকে তাকিয়ে দেখি অন্ধকারে ঠিকমতো কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ছায়ার মতন কিছু যেন উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। আর আশ্চর্যের ব্যাপার হলো সেটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি চোখ মুছে আবার তাকালাম, তখন আর কিছুই নেই। ভেবেছিলাম হয়তো ভুল দেখেছি, কিন্তু পরের দিন সকালে উঠে দেখি উঠোনের ঠিক মাঝখানে কাদায় পায়ের দাগ, যেন কেউ রাতভর ওখানেই ঘুরে বেরিয়েছে, অথচ বাড়ির কেউ কিচ্ছু জানে না। বিষয়টা নিয়ে খুব একটা আলোচনা হলো না, সবাই বিয়ের কাজে ব্যস্ত। দিন গড়াতে লাগলো, কিন্তু আমার অস্বস্তিটা বাড়তেই লাগলো। বিশেষ করে বাড়ির পেছনের দিকটায় গেলেই মনে হতো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। একদিন বিকেলে আমি একা পুকুর পাড়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে হঠাৎ দেখলাম জলের উপর ভেসে উঠছে ছোট্ট ছোট্ট বুদবুদ, যেন নিচে কেউ নড়াচড়া করছে, কিন্তু চারপাশে কেউ নেই। আমি ভয় পেয়ে দ্রুত ফিরে এলাম। সেই রাতেই দাদু আমাকে ডেকে আলাদা করে বললেন, যা দেখেছিস তা নিয়ে কারোর সঙ্গে কথা বলিস না, আর বিয়েটা হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব চলে যা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি একটু চুপ করে থেকে বললেন, এই বাড়িতে সব সময় সবাই থাকে না। কথাটা শুনে আমার কাঁটা না শিউরে উঠল, কিন্তু তিনি আর কিছু বললেন না। বিয়ের দিন এসে গেল। বাড়িতে তখন চরম ব্যস্ততা, আলো, সজ্জা, অতিথিদের ভিড়, সবকিছুই স্বাভাবিক লাগছিল। বর অর্থাৎ আমার দাদাতো ভাইও বেশ খুশি ছিল, কিন্তু গায়ে হলুদের পর থেকেই ওর আচরণে একটু পরিবর্তন আসতে লাগলো। প্রথমে সেটা আমরা ক্লান্তি ভেবেছিলাম, কিন্তু সন্ধ্যের পর থেকে
যখন ওকে সাজানো হচ্ছিল তখন হঠাৎ করে সে আয়নার দিকে তাকিয়ে একদম স্থির হয়ে গেল। কিন্তু কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না, শুধু আয়নার দিকেই তাকিয়ে আছে। আমি ওর পাশে গিয়ে দেখলাম আয়নায় ওর মুখ ঠিকই আছে, কিন্তু ওর চোখ দুটো যেন অন্যরকম, কেমন ফাঁকা আর ঠান্ডা। কিছুক্ষণ পর হঠাৎ সে খুব আস্তে করে বলল, ওরা এসেছে। আমরা সবাই অবাক হয়ে গেলাম, কে এসেছে? জিজ্ঞেস করতেই সে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, আর সেই দৃষ্টিটা আমি আজও ভুলতে পারিনি, যেন ও আমার দাদাতো ভাই নয়, অন্য কেউ। তারপরই সে হঠাৎ করে জোরে হেসে উঠল। সেই হাসিটা একদম অস্বাভাবিক। বাড়ির বড়রা এসে ওকে সামলাতে লাগলো। কেউ বলল হয়তো নার্ভাস হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা অন্য কিছু। কিছুক্ষণ পর ও আবার স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। বিয়ের আসরে বসানো হলো, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু মন্ত্র পড়ার সময় হঠাৎ করে বাতাস একদম থেমে গেল, চারপাশের শব্দ যেন কমে গেল। আর ঠিক সেই সময় দাদাতো ভাইটা আবার অদ্ভুত আচরণ শুরু করলো। সে নিজের মাথাটা কাত করে কারোর সাথে ফিস ফিস করে কথা বলার মতো করে কিছু বলতে লাগলো, অথচ ওর সামনে কেউ নেই। পুরোহিত থেমে গেলেন, সবাই চুপ। আমি লক্ষ্য করলাম ওর চোখ নড়ছে, কিন্তু শব্দ খুব কম বেরোচ্ছে। আমি একটু কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। মনে হলো সে বলছে, আমি তো বলেছিলাম এখানে বিয়ে হবে না। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল, কারণ একই কথা আমি আগের রাতে যেন দূর থেকে শুনেছিলাম। হঠাৎ করে ও নিজের গলায় হাত দিয়ে যেন কিছু টানতে লাগলো, যেন কেউ ওকে চেপে ধরেছে। সবাই মিলে ওকে ধরে রাখলো। কোনোভাবে অনুষ্ঠানটা শেষ করা হলো, কিন্তু পরিবেশটা একদম বদলে গিয়েছিল। বিয়ের পর রাতে আমি আর ঘুমোতে পারিনি। বাইরে থেকে আবার সেই পায়ের আওয়াজ আসছিল, কিন্তু এবার সেটা এক নয়, যেন একাধিক মানুষ হাঁটছে খুব ধীরে, উঠোন ঘিরে। আমি জানালা দিয়ে তাকাতে গিয়ে দেখলাম এবার শুধু ছায়া নয়, স্পষ্ট কয়েকটা অবয়ব। তারা দাঁড়িয়ে আছে আর বাড়িটার দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে একজনকে দেখে আমার বুকটা কেঁপে উঠল, কারণ সেই অবয়বটা অনেকটা দাদুর ছোটবেলার ছবির মতন, কিন্তু দাদু তো তখন ঘরের ভেতরেই ছিলেন। আমি ভয়ে জানালা বন্ধ করে দিলাম। পরের দিন সকালে আমি বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। দাদুকে কিছু বলতে গেলে তিনি শুধু মাথা নেড়ে বললেন, সবাই নিজের নিজের জায়গায় ফিরে যাবে। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু আজও সেই রাতগুলোর কথা মনে পড়লে মনে হয় আমরা যাদের নিয়ে বেঁচে আছি তারা হয়তো সবসময় আমাদের মতো করে বেঁচে থাকে না। কিছু কিছু জায়গায় কিছু কিছু সময়ে তারা নিজেদের উপস্থিতি বুঝিয়ে দেয়। আর সেই বাড়িটাই আজও আমি আর কোনোদিনও ফিরে যাইনি। কিছুদিনের মধ্যে দাদুরাও সেখান থেকে শিফট হয়ে গেছে। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমরা সবাই ছোটবেলার দিকে দাদুর বাড়িতে যেতে খুব ভালোবাসি, কারণ দাদুর বাড়িতে গেলে পড়াশোনা করতে হয় না, দাদুর বাড়িতে গেলে মজা হয়। এই কারণে আমরা কম বেশি সবাই ভালোবাসি। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে, দাদুর বাড়িতে গিয়ে যদি এমন একটা ঘটনার সম্মুখীন হতে হয় বা দাদুর বাড়ি যাওয়াই বন্ধ হয়ে যায়, তাহলে বিষয়টা খুব কষ্টের। যাই হোক, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। দাদা, আমি তুষার। আজকে আমি তোমাকে এমন একটা ঘটনা বলবো যে ঘটনাটা না আমি সহজে কাউকে বলতে চাই না, কারণ যেটা আমি দেখেছিলাম সেটা শুধু ভয়ের ছিল না, বরং এমন একটা অস্বস্তিকর বাস্তবতার ইঙ্গিত দিয়েছিল যেটা মেনে নেওয়া
খুব কঠিন। আমি তখন সেনাবাহিনীতে নতুন পোস্টিং পেয়েছি, পাহাড়ি এলাকার একটা ছোট্ট আর্মি ক্যাম্পে। চারপাশে ঘন জঙ্গল, দূরে একটা শুকনো নদীর খাদ, আর মাঝে মাঝে রাতের বেলা হাওয়ার সাথে অদ্ভুত শব্দ ভেসে আসত। প্রথম দিকে সেগুলোকে আমি সাধারণত জঙ্গলের আওয়াজ ভেবেই এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এখানে কিছু একটা ঠিক নেই। ক্যাম্পের পুরনো জওয়ানরা অনেকেই রাতে একা ডিউটি করতে চাইতো না। কেউ সরাসরি কিছু বলতো না, কিন্তু চোখের ভেতরের আতঙ্কটা লোকানো যেত না। সেই সময়ই আমি ঘনিষ্ঠ হয়েছিলাম অর্জুনের সাথে। সে আমারই মতো নতুন, তবে একটু বেশি সাহসী, আর সব কিছু নিয়ে হাসি খুশি থাকত। কয়েক মাসের মধ্যেই তার বিয়ে ঠিক হয়েছিল। বাড়ি থেকে ছুটি নিয়ে সে বিয়ে করতে যাবে, কিন্তু বিয়ের ঠিক এক সপ্তাহ আগে থেকেই তার আচরণ বদলাতে শুরু করলো। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো টেনশন, কিন্তু বিষয়টা যত এগোতে লাগলো ততই অস্বাভাবিক লাগতে শুরু হলো। একদিন রাতের ডিউটিতে আমরা দুজন একসাথে ছিলাম। হঠাৎ দেখি অর্জুন একদৃষ্টে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। আমি ডাকতেই সে চমকে উঠে বলল, ওই দেখছিস না, ও দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, শুধু হালকা কুয়াশা আর গাছের ছায়া। আমি হেসে বললাম, কেউ তো নেই। কিন্তু সে তখন কাপা গলায় বলল, ও আমার দিকে তাকিয়ে হাসছে। তার সেই চোখের চাহনি দেখে আমার শরীর শিউরে উঠেছিল। এর পরের দিনগুলোতে সে প্রায় একা একাই কথা বলতে শুরু করলো। মাঝরাতে উঠে ক্যাম্পের বাইরে চলে যেত। একদিন তো আমরা তাকে নদীর খাতের পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার মুখে অদ্ভুত এক হাসি, যেন কারোর সাথে কথা বলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। আমরা তাকে ধরে নিয়ে আসার পর সে কিছুই মনে করতে পারল না, শুধু বলল, ও আমাকে ডাকছে। আমরা তখন ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে সিনিয়র অফিসারকে জানালাম, কিন্তু উনি বললেন হয়তো মানসিক চাপ, কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম বিষয়টা এত সহজ নয়, কারণ সে একই রাতগুলোতে আমিও কিছু অদ্ভুত অনুভব করতে শুরু করেছিলাম। মনে হতো কেউ আমাদের ক্যাম্পের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে দূরে একটা সাদা ছায়া নড়াচড়া করতে দেখতাম, কিন্তু কাছে গেলেই কিছুই থাকতো না। বিয়ের আগের দিন অর্জুন ছুটি নিয়ে বাড়ি গেল। যাওয়ার সময় সে আমাকে বলল, আমি ওকে ছেড়ে যেতে পারছি না, ও রাগ করবে। আমি ভেবেছিলাম সে হয়তো মজা করছে, কিন্তু তার চোখের গভীর আতঙ্কটা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। কয়েকদিন পর আমি খবর পেলাম যে তার বিয়ে ঠিকমতো হয়নি। বিয়ের মণ্ডপে বসে সে হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে। পুরোহিত মন্ত্র পড়ছেন, তখনই সে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, তুই এখানে কেন এলি? এটা আমার জায়গা না। সবাই ভেবেছিল সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু পরের মুহূর্তে সে কোণের দিকে তাকিয়ে এমনভাবে হাসতে শুরু করে যেটা কোনো স্বাভাবিক মানুষের হাসি হতে পারে না। তার গলা যেন বদলে গিয়েছিল। সে কোণের হাত শক্ত করে ধরে বলে, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারবি না। কোণে ভয়ে কেঁপে ওঠে। তখনই কয়েকজন তাকে থামাতে গেলে সে অস্বাভাবিক শক্তি দিয়ে সবাইকে ঠেলে দেয়। শেষে অনেক কষ্টে তাকে ধরে ফেলা হয়, কিন্তু সেই সময় সে শুধু একটা কথাই বারবার বলছিল, ও এসে গেছে, ও আমাকে নিয়ে যাবে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকেই আমাকে ফোন করে খবরটা জানানো হয়। আমি কিছুদিন পর ছুটি নিয়ে তার বাড়িতে গেলাম, কারণ আমার মনে হচ্ছিল এই ঘটনার সাথে আমাদের ক্যাম্পের কোনো সম্পর্ক আছে। সেখানে গিয়ে দেখি অর্জুন সম্পূর্ণ চুপচাপ, যেন সব কিছু ভুলে গেছে, কিন্তু মাঝে মধ্যে তার চোখে সেই একই অদ্ভুত দৃষ্টি ফিরে আসে। আমি একদিন রাতে তার সাথে একা বসে কথা বলছিলাম। হঠাৎ সে খুব নিচু গলায় বলল, তুই কেন এসেছিস? তুই ওকে দেখছিস তো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাকে? সে বলল, ওই যে সাদা কাপড় পরা মেয়েটা, যে জঙ্গলে দাঁড়িয়ে থাকে।
আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমিও কয়েকবার দূর থেকে একটা সাদা ছায়া দেখেছিলাম, কিন্তু কাউকে বলিনি। অর্জুন বলল, ও অনেক বছর ধরে ওখানে আছে, ও কাউকে যেতে দেয় না। আমি জানতে চাইলাম কেন। সে বলল, ওর বিয়ে হয়নি, ওকে মেরে ফেলা হয়েছিল। এই কথাগুলো বলার সময় তার গলা যেন আবার বদলে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম বিষয়টা খুব গভীর। পরের দিন আমি ক্যাম্পে ফিরে এসে পুরনো জওয়ানদের সাথে কথা বললাম। অনেক জোরাজুরির পর একজন বয়স্ক হাবিলদার একটা পুরনো ঘটনার কথা বললেন। বহু বছর আগে এই জায়গায় একটা গ্রাম ছিল, আর সেই গ্রামের এক মেয়ের বিয়ের দিন রাতে তাকে কেউ হত্যা করে জঙ্গলে ফেলে দেয়। তারপর থেকেই নাকি মাঝে মাঝে রাতে সাদা কাপড় পরা একটা মেয়েকে দেখা যায়। সে বিয়ের আগের ছেলে বা নতুন জওয়ানদের টার্গেট করে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আমি সব কিছু শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ অর্জুনের সাথে যা ঘটেছিল সেটাই ঘটনার সাথে মিলে যাচ্ছিল। কয়েক বছর পর আবার খবর এলো যে অর্জুনের অবস্থা খারাপ হয়ে গেছে। সে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেছে। আমরা দ্রুত সেখানে পৌঁছালাম। খুঁজতে খুঁজতে অবশেষে তাকে সেই পুরনো নদীর খাদের কাছে পাওয়া গেল। সে মাটিতে বসে কারোর সাথে কথা বলছে। আমরা কাছে যেতেই সে চিৎকার করে উঠল, না, আমরা যাব না, ওরা এসে গেছে। তারপর হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে। তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অনেক চিকিৎসার পর ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু সেই ঘটনার পর সে আর কখনো সেই ক্যাম্পে ফিরে আসেনি। আমিও কয়েক মাসের মধ্যে ট্রান্সফার নিয়ে সেখান থেকে চলে আসি। কিন্তু আজও মাঝরাতে কখনো কখনো সেই সাদা ছায়াটা চোখের সামনে ভেসে ওঠে, আর মনে হয় যেন কেউ দূর থেকে আমাকে তাকিয়ে দেখছে, যেন অপেক্ষা করছে। আমি জানি না ওটা সত্যিই কোনো অশরীরী কিছু ছিল নাকি আমাদের মনের ভয়, কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত, সেই ক্যাম্পে কিছু একটা ছিল যা কাউকে সহজে ছেড়ে দেয় না, আর সেদিন ও কাউকে নিজের করে দেয়। এই ছিল ঘটনা আমার চাকরি জীবনের বা চাকরি লাইফের প্রথমে ঘটেছিল একদম। যদি তোমাদের ভালো লাগে বা যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো ঘটনাটা শোনার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো লেগেছে গো, ভালোই আছে। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আমি জানি তোমাদের ভালোই লেগেছে। তোমরা এইরকম টাইপের ঘটনা শুনতে খুব পছন্দ করো। যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে আমরা এবার চলে যাব পরের ঘটনায়। তবে পরের ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলতে চাই। ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচে তার কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। নমস্কার দাদা, আমি স্বস্তিক। আমি আপনার ভৌতিক কথা চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। আজ আপনাকে আমার জীবনের এক অবিশ্বাস্য অথচ সত্য ঘটনা পাঠাচ্ছি। পরশু রাত, তখন প্রায় 1:15। লোডশেডিংয়ের কারণে পুরো গ্রাম ঘুটঘুটে অন্ধকারে ডুবেছিল। সেদিন আমার বাবা বাড়িতে ছিলেন না, কাজের প্রয়োজনে বাইরে গিয়েছিলেন। বাড়িতে শুধু আমি আর আমার মা। মা তখন পাশের ঘরে গভীর ঘুমে। আমি একখানা মোমবাতি জ্বালিয়ে বাথরুমে গিয়েছিলাম। বাইরে কোনো হাওয়া ছিল না, অথচ জানলার ওপারে আমাদের 13 বছরের পুরনো আম গাছটার ডালগুলো যেন অস্বাভাবিকভাবে নড়ছিল। হঠাৎ আমি শুনতে পেলাম বাথরুমের দরজার ঠিক ওপাশ থেকে খুব ধীর গতির একটা শব্দ, ঠিক যেন কেউ দরজার হাতলটা খুব আলতো করে ঘোরাচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো নিঃশ্বাসের শব্দ বা পায়ের আওয়াজ ছিল না। আমি ভয়ে দাঁড়িয়ে থাকলাম। সাহস সঞ্চয় করে দরজাটা ঝটকা দিয়ে খুললাম। বারান্দার একেবারে ফাঁকা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দরজার সেই স্টিলের হাতলটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ ফ্রিজ থেকে হাত বের করে ওটা ধরেছিল। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখলাম পরদিন সকালে। আমি যখন জানলা দিয়ে বাইরে তাকালাম,
দেখলাম আমাদের সেই বিশাল আম গাছটার একটা ডাল, যেটা বাথরুমের জানলার ঠিক সামনে ছিল, সেটা একেবারে পুরো কালো হয়ে গেছে। অথচ সেদিন কোনো বজ্রপাত বা আগুন লাগার ঘটনা ঘটেনি। ডালটা একেবারে কুঁকড়ে আছে, যেন কেউ ওটা প্রচণ্ড শক্তিতে মুচড়ে ধরেছিল। কিন্তু আসল আতঙ্কটা শুরু হলো তার ঠিক পরের রাতে। রাত তখন প্রায় 1:30। পাড়ায় কোনো লোডশেডিং ছিল না, অথচ আমার ঘরের বাল্বটা হঠাৎ অদ্ভুতভাবে কাঁপতে কাঁপতে দপ করে নিভে গেল। আমি মোমবাতি জ্বালানোর জন্য দেশলাই খুঁজছি, তখনই নাকে এলো এক পোড়া কাঠের গন্ধ, ঠিক সেই আম গাছটার ডালের মতন। অন্ধকারে হাতড়ে যখন জানলার দিকে তাকালাম, দেখলাম জানলার কাচের উপর বাইরে থেকে কেউ কুচকুচে কালো রঙের ছাই দিয়ে একটা অদ্ভুত নকশা তৈরি করেছে। আর জানলার ঠিক বাইরে সেই পোড়া ডালটা, যেটা কাল সকালে দেখেছিলাম, সেটা এখন জ্যান্ত সাপের মতন জানলার গ্রিল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। জানলাটার কাছটা প্রবল শব্দে কাঁপছিল, ঠক 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 ঠক। আমি চিৎকার করে মাকে ডাকতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। মনে হলো কেউ অদৃশ্য হাত দিয়ে আমার গলাটা বরফের মতো ঠান্ডা স্পর্শে চেপে ধরেছে। তখনই রান্নাঘর থেকে মাটির হাঁড়ি ভাঙার প্রচণ্ড শব্দ এলো। আমি টলতে টলতে রান্নাঘরের দিকে গেলাম। মোমবাতির আলোয় দেখলাম মেঝের ওপর সেই বরফ ঠান্ডা চটচটে জলের দাগ, যা বাথরুমের দরজা থেকে শুরু হয়ে সরাসরি আমার ঘরের ভেতর পর্যন্ত ঢুকে এসেছে। সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটল তখনই। আমার ফোনে হঠাৎ একটা ফোন এলো। স্ক্রিনে দেখি বাবার নাম। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কোনো মানুষের গলা নয়, বরং একটা তীব্র ঝিঝে পোকার ডাক আর সেই জানলায় ডাল ঘষার খসখসে শব্দটা ভেসে এলো। আমি ফোনটা ফেলে দিয়ে মায়ের ঘরের দিকে দৌড়ালাম। জানলায় সেই পোড়া ডালের ধাক্কা আর বাবার ফোন থেকে আসা সেই বীভৎস শব্দের চোটে আমি চিৎকার করে উঠলাম। তখনই আমার চোখ খুলে গেল। দেখলাম আমি নিজের বিছানায় শুয়ে আছি, সারা শরীর ঘামে ভেজা। জানলার বাইরে সকালের হালকা আলো ফুটেছে। আমি বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেললাম। যাক, সবটাই তবে একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। মাকে ডাক দিয়ে বললাম, মা, আজ একখানা জঘন্য স্বপ্ন দেখেছি। মা রান্নাঘর থেকে চিরচেনা গলার স্বরে উত্তর দিলেন, স্বপ্ন দেখেছিস তো কি হয়েছে, হাত মুখ ধুয়ে পড়তে বস। আমি হালকা মনে বাথরুমের দিকে এগোলাম। ভাবলাম বাবার ফোন আসা, সেই পোড়া আম গাছ, সবই আসলে আমার ক্লাসের চাপের ফল। কিন্তু বাথরুমের দরজার সামনে গিয়েই আমার রক্ত হিম হয়ে গেল। দরজার মেটালের হাতলটা ধরতেই আমার আঙ্গুলগুলো যেন জমে গেল। হাতলটা আগের মতোই বরফের মতন ঠান্ডা। আমি ভয়ে নিচের দিকে তাকালাম। দেখলাম মেঝের উপর সেই চটচটে কালো তরলটা এখনো শোকায়নি, ঠিক যেন কেউ বাথরুম থেকে বেরিয়ে আমার ঘরের দিকে হেঁটে গেছে। আমি পাগলের মতো জানলা দিয়ে বাইরে তাকালাম। লোডশেডিং নেই, রোদ উঠেছে, কিন্তু আমাদের সেই 13 বছরের পুরনো আম গাছটার ওই নির্দিষ্ট ডালটা আজও পুড়ে কয়লা হয়ে কুঁকড়ে আছে। তবে কি স্বপ্নটা শুধু আমার মনের ভুল ছিল না? তবে কি ওই রাতে যা ঘটেছিল তা আজও এই ঘরে আমার সাথেই রয়ে গেছে? নদিয়া জেলার এই ছোট্ট ঘরেই আমি আজও থাকতে ভয় পাই, কারণ আমি জানি রাত বাড়লে ওই ঠান্ডা হাতটা আবার দরজার ওপাশে ফিরে আসবে। দাদা, আমার এই বাস্তব অভিজ্ঞতা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এটি আপনার চ্যানেলে প্রচার করেন, তবে আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ, ঘটনাটি বলার সময় আমার নামটা অবশ্যই উল্লেখ করবেন। আমার নাম স্বস্তিক, নদিয়া জেলা থেকে বলছি। আমি আপনার চ্যানেলের একজন বড় ভক্ত এবং আপনার প্রতিটি ভিডিও নিয়মিত দেখি। আপনার চ্যানেলের এই ভিডিও যাত্রায় আমি সবসময় আপনার সাথেই আছি। ধন্যবাদ। একদম। তো এই ছিল আরও একটা ঘটনা। তোমাদেরকে 3টে ঘটনা শোনাবো না আরেকটা শোনাবো? আচ্ছা, আরেকটা শুনিয়ে দিই। এরপরের যে ঘটনাটা আছে, এই ঘটনাটা রেল লাইন থেকে ফেরার পথে ঘটেছিল। শুরু করি তাহলে। ঘটনাটা পাঠিয়েছে রাহুল।
রাহুল লিখছে, সেদিনের রাতটা এখনও আমি ভুলতে পারিনি। আজও যখন ট্রেনের হুইসেল শুনি বা কোনো স্টেশনের পাশ দিয়ে যাই, বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে আসে। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। তখন আমার বয়স 23। চাকরির জন্য বারবার চেষ্টা করছিলাম, আর সেই সূত্রেই একদিন দূরের এক শহরে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ফেরার ট্রেনটা ধরতে দেরি হয়ে যায়, আর যখন আমি স্টেশনে পৌঁছাই তখন রাত 10:30। স্টেশনটা খুব বড় কিছু না, কখনো খুব বেশি ছিল না, লোকজনও খুব বেশি ছিল না। একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল চারপাশে। মাঝে মাঝে শুধু লাউডস্পিকারে ভাঙা আওয়াজে ঘোষণা হচ্ছিল, আর প্ল্যাটফর্মের এক কোণে একটা চাওয়ালা বসেছিল। আমি ট্রেন ধরার পর আর কিচ্ছু মনে নেই, কারণ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। যখন চোখ খুললাম তখন দেখি ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে, আর আমার স্টেশন এসে গেছে। তাড়াহুড়ো করে নেমে পড়লাম, কিন্তু নেমেই বুঝলাম একটা বড় ভুল করে ফেলেছি। শেষ ট্রেনটা চলে গেছে, আর স্টেশন থেকে আমার বাড়ি প্রায় 3 কিলোমিটার দূরে। কোনো রিক্সা নেই, কোনো অটো নেই, শুধু স্টেশনের আলোটা আধো অন্ধকারে জ্বলছে, আর দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আমি ভাবলাম হাঁটতেই হবে, আর কোনো উপায় নেই। তখন প্রায় রাত 12টা। আমি স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ধরলাম। রাস্তার দুপাশে ফাঁকা জমি, আর মাঝে মাঝে কিছু পুরনো বাড়ি। হাওয়াটা কেমন ঠান্ডা ছিল, আর মনে হচ্ছিল কেউ যেন আমার পেছন পেছন আসছে, কিন্তু ফিরে তাকালে কারোরই দেখা যায় না। কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট মোড়ে এসে দাঁড়ালাম। সেই সময় দেখলাম একটা লোক রাস্তার ধারে বসে আছে, মাথা নিচু করে। আমি ভেবেছিলাম হয়তো কোনো ভিখারি বা পথচারী, কিন্তু কাছে যেতেই লোকটা মাথা তুলে তাকালো। তার চোখ দুটো অদ্ভুত, যেন অনেক দিন ঘুমায়নি। সে হেসে বলল, কোথায় যাচ্ছ এত রাতে? আমি একটু ভয় পেলেও বললাম, বাড়ি যাচ্ছি। সে আবার বলল, এই রাস্তা দিয়ে যেও না, অন্য রাস্তা ধরো। আমি অবাক হয়ে বললাম, কেন? সে কিছু না বলে শুধু হেসে দিল। সেই হাসিটা আজও আমার কানে বাজে। আমি আর কিছু না বলে হাঁটতে শুরু করলাম, কিন্তু কয়েক পা যাওয়ার পর হঠাৎ মনে হলো লোকটা যেন আমার ঠিক পেছনেই হাঁটছে। আমি ঘুরে তাকাতেই দেখি কেউ নেই। তখন দেখি বুকের ভেতরটা ধকপক করতে লাগলো। একটু এগিয়ে একটা পুরনো ব্রিজ পড়ে। সে ব্রিজটা পার হলেই আমার পাড়ায় ঢোকা যায়, কিন্তু ব্রিজে ওঠার আগে আমার সেই লোকটার কথা মনে পড়ল। আমি থেমে গেলাম, কিন্তু তারপর নিজেকে বুঝিয়ে বললাম, এত কিছু ভাবার কিছুই নেই, আর এগিয়ে গেলাম। ব্রিজের মাঝখানে পৌঁছতেই হঠাৎ শুনতে পেলাম পেছন থেকে পায়ের শব্দ, একদম স্পষ্ট। আমি থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আবার হাঁটলাম, আবার সেই শব্দ। এবার সাহস করে ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই, শুধু দূরে স্টেশনের আলোটা দেখা যাচ্ছিল। আমি তখন প্রায় দৌড়ে ব্রিজটা পার হলাম। ব্রিজ পার হতেই একটা অদ্ভুত জিনিস ঘটল। রাস্তার ধারে একটা বাড়ি থেকে বিয়ের সানাই বাজছে, আলো জ্বলছে, লোকজনের গলা শোনা যাচ্ছে। আমি একটু অবাক হলাম, কারণ এত রাতে বিয়ে। তবে গ্রামে এমন হয়। আমি একটু দাঁড়িয়ে দেখলাম, গেট খোলা, ভেতরে সাজসজ্জা, আর একজন বর বসে আছে মঞ্চে। কিন্তু কিছু একটা অদ্ভুত ছিল। লোকজন সবাই চুপচাপ, কেউ হাসছে না, কেউ কথা বলছে না, শুধু সেই বরটা একদৃষ্টে সামনে তাকিয়ে আছে। আমি একটু এগিয়ে গেলাম, আর তখনই দেখলাম বরের মুখটা কেমন যেন অস্বাভাবিক। চোখ দুটো বড় বড় করে খোলা, ঠোঁট শুকিয়ে গেছে, আর সে হঠাৎ করেই নিজের গলায় হাত দিয়ে চেপে ধরেছে, যেন কেউ তাকে শ্বাসরোধ করছে। আশেপাশে লোকজন কেউ কিছু করছে না, যেন সবাই পাথর হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, কি হয়েছে? কিন্তু কেউ উত্তর দিল না। হঠাৎ সেই বরটা আমার দিকে তাকিয়ে একদম অন্য গলায় বলল, তুই কেন ফিরে এলি? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কি বলছেন? সে আবার বলল, তুই তো ব্রিজেই শেষ হয়ে যাওয়ার কথা, তুই এখানে কিভাবে এলি? আমার মাথা ঘুরতে লাগলো। আমি পেছনে সরে যেতে লাগলাম, আর তখনই আমি অজ্ঞান হয়ে পড়লাম। আমার পা কাঁপছিল। আমি দৌড়ে পালাতে গেলাম, কিন্তু হঠাৎ দেখি চারপাশ একদম অন্ধকার, কোনো আলো নেই,
কোনো বাড়ি নেই। আমি আবার সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর নিচে তাকাতেই দেখি একটা ভিড়, লোকজন জড়ো হয়েছে। আমি কোনো ক্রমে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তেও আমার মনে হচ্ছিল যে আমার পেছনে কেউ আছে। আমি প্রাণপণে দৌড়চ্ছি। একটা সময় পরে আমি বাড়ির কাছে পৌঁছালাম। বাড়িতে ঢুকে ধরাম করে গেট লাগিয়ে দিলাম। মোটামুটি 7 দিন আমার প্রচণ্ড জ্বর ছিল। আমার সঙ্গে সেটা কি ঘটেছিল আমি কিছুই যুক্তি দিয়ে মেলাতে পারছিলাম না। তারপরে কয়েকদিন পরে আমি শুনতে পেলাম মাঝে মাঝে ওই ব্রিজে নাকি এমন হয়। সেখানে এমন একটা কিছু আছে যেটাকে তাড়ানো যায় না। গ্রামের লোকেরা এর আগেও বারবার চেষ্টা করেছিল তাকে তাড়ানোর, কিন্তু পারেনি। সেখানে এমন একটা কিছু আছে যে ঠিক এইভাবে হ্যালুসিনেট করিয়ে সবাইকে মেরে ফেলে। কিন্তু আমার ভাগ্য সেদিন খুব ভালো ছিল যে আমি বেঁচে ফিরেছি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনি অমিতদা। ঘটনার কিন্তু এক শিকেও মিথ্যা না, বা এক শিকেও আমি বাড়িয়ে বলছি না, একদম সত্য ঘটনা এটা। শুনিও অবশ্যই। একদম। তো এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড, 4টে ঘটনার এপিসোড, যেটা তোমরা খুব পছন্দ করো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। তো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সুশান্ত সাহা, সেকেন্ড কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, থার্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ। 3জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুরজিৎ, বৈষ্ণবী দেবী দাসী, আরমান খান, সুমন্তী সরকার, রিঙ্কু দে, তন্ময়, প্রশান্ত মোদক, অনন্যা ভৌমিক, সুদীপ, অঞ্জলি মণ্ডল, সৌমিত্র চরণ, এসকে আরাফুল হোসেন, মৌবনী মুখোপাধ্যায়, সুদীপ্ত ব্যানার্জি, সৌমিত্র চরণ। তারপরে কমেন্ট করেছে পৌলমী রায় চৌধুরী, কবিতা সরকার, সুদীপ্ত ব্যানার্জি, সোমা দাস, পূর্ণ ঘোষ, সুমন্ত দাস, সঙ্গীতা মজুমদার, মিষ্টি পাখি লিখেছে পড়াশোনায় হিমশিম দশা কাটিয়ে চলে এলাম হাড়হিম করা ঘটনা শুনতে। দাদা তোমার পদবী কে? আমার পদবী মহন্ত। তারপরে কমেন্ট করেছে মলি পাল, জবা দেবী লিখেছে হ্যালো অমিতদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। আমি আর আমার বর সুজন চক্রবর্তী, আমরা দুজনেই আপনার ঘটনাগুলো শুনছি। আমার বরের নামটা নেবেন প্লিজ, ওর নাম সুজন। হ্যালো সুজন। তারপরে কমেন্ট করেছে সৌরভ ঘোষ লিখেছে দাদা তুমি জঙ্গলের ঘটনা শুনিও দাদা প্লিজ, তোমার কাছে রিকোয়েস্ট। আমি সৌরভ ঘোষ, আমি তোমার ঘটনা ব্যারাকপুর থেকে শুনছি। একদম যেরকম ঘটনা আসে সেরকমই শুনিয়ে যাই গো তোমাদের। তারপরে কমেন্ট করেছে সাথী, আকাশ দণ্ডপাঠ, অন্তিম স্যাড মোমেন্ট, রঞ্জিত অধিকারী, মধু। দারুণ লাগছে দাদা, আমার নাম গুড্ডু আর আমি ক্লাস 6-এ পড়ি। একদম। তারপরে কমেন্ট করেছে সুমন্ত দাস, স্টাইলিশ অজয়, আশিক শেখ, পূর্ণ ঘোষ, রুমা মান্না, বিথিকা মণ্ডল, সুতৃষ্ণা রয় লিখেছে হাই দাদা কেমন আছো, আমার নামটা একবার হাই করে বলো। হ্যালো সুতৃষ্ণা। তারপরে কমেন্ট করেছে অনন্যা কর্মকার লিখেছে দাদা কেমন আছো, আমি হুগলি থেকে শুনছি, আমার নামটা একবার হাই করে বলো। হ্যালো অনন্যা। তারপরে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে তামিম, লিখেছে কেমন আছো অমিতদা? ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, লিখেছে ভূতের রাজ্যে হারিয়ে যেতে চলে এসেছি দাদা। একদম। তারপরে আরও কমেন্ট করেছে সৌরভ ঘোষ, সমীর সরকার, অমিতা ঠাকুর লিখেছে শুনতে চলে এসেছি তোমার সুমধুর কণ্ঠে সত্যি ভূতের ঘটনা শুনতে। একদম। তারপরে কমেন্ট করেছে মৌবনী মুখোপাধ্যায়, মলয় চক্রবর্তী, সোনু, অভিজিৎ দাস, আকাশ দণ্ডপাঠ, আদিবা মিম, দেবাশিস পণ্ডিত লিখেছে দাদা তোমার ভয়েসে ঘটনাগুলো জাস্ট অসাম, থ্যাংক ইউ। বৈষ্ণবী দেবী দাসী লিখেছে ঘটনার হেডিং দেখি মনে হচ্ছে ইউনিক হবে, দারুণ জমজমাট হতে চলেছে। একদম। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।